গায়ত্রী দেবী দিল্লি শহরে নিজের দুটো মেয়ে আর দুই বৌমাকে নিয়ে থাকতেন। ছেলে মেয়েদের নিয়ে অনেক বছর আগে শহরে চলে আসায় ছেলেদের পড়াশোনা আর বিয়ে শহরেই হয়, তাই দুই বৌমা শহরেরই ছিল। তাই দুই বৌমাকে নিয়ে গায়ত্রী দেবী এখন তার গ্রাম রামগড়ে নিয়ে যেতে চান ওদের কুলদেবীর দর্শন করাতে। এখন তো আমার ছোট বৌমাও এসে গেছে, তাই ভাবছি দুই বৌমাকে নিয়ে কুলদেবীকে দর্শন করে আসি। হ্যাঁ, তুমি ঠিকই বলছো গায়ত্রী, আমরা দুদিন পরই বৌমাদের নিয়ে গ্রামে যাব। এরপর গায়ত্রী দেবী এই ব্যাপারে দুই বৌমার সাথে কথা বলেন। রেশমি, কবিতা, তোমরা দুজন গ্রামে যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। মা, আমরা গ্রামে যাব? হ্যাঁ বৌমা, কুলদেবীর পুজো দেওয়ার জন্য আমাদের গ্রামে যেতে হবে। কিন্তু মা, কুলদেবীর পুজো তো এখানেই হতে পারে, তার জন্য গ্রামে যাওয়ার কি দরকার? দরকার আছে বৌমা, আমাদের সব গুরুজনরা ওখানেই আছে, আর ওদের আশীর্বাদ ছাড়া কিছুই হবে না, বুঝলে? এই শুনে দুই বৌমা একে অপরের দিকে তাকালো, কিন্তু ওদের আর কিছুই করার ছিল না, তাই ওরা গ্রামে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এর কয়েকদিন পরেই ওরা ট্রেনে করে সোজা গ্রামে পৌঁছে গেল, আর গ্রামে পৌঁছাতেই শাশুড়ি নিজের প্রতাপ দেখাতে শুরু করলেন। এই যে বৌমারা, ঘোমটাটা ঠিক করে দাও। কি মা, ঘোমটা? হ্যাঁ বৌমা, এটা গ্রাম, তাই তোমাদের এখানে গ্রামের নিয়ম মেনেই চলতে হবে। শোনো বৌমা, তোমাদের এই শহরের আদব কায়দা কিন্তু এই গ্রামে চলবে না, তাই এখানে একটু সভ্য ভদ্রভাবে থাকবে, নাহলে গ্রামের মহিলারা হাজার কথা বলবে। এরপর দুই বৌমা মাথায় ঘোমটা দিয়ে গ্রামের বাড়িতে চলে আসে। ওদের গ্রামের কাঁচা বাড়িটা অনেকদিন ধরে বন্ধ পড়েছিল, আর ওই বাড়িতে মাত্র দুটো ঘর ছিল, আর বারান্দাতেই ছিল রান্নাঘর। ওরা অনেক বছর পর গ্রামে এসেছিল বলে বাড়িতে ধুলোয় ভর্তি ছিল। আমরা আসার আগে তোমাদের কাকি শাশুড়ি তো সব একবার পরিষ্কার করে দিয়েছেন, তাও অনেক বছর ধরে এই বাড়িটা বন্ধ ছিল তো, তাই একটু ধুলো জমে গেছে। আর এইসব পরিষ্কার করে বারান্দার উনুনে গিয়ে একটু চা বসিয়ে দাও। আর বৌমারা, আর একটা কথা মাথায় রাখবে, এটা কিন্তু তোমাদের শহর নয়, গ্রাম, তাই বাড়ির সমস্ত কাজ করার জন্য এখানে কোনো কাজের লোক পাবে না, কিন্তু সব নিজেদেরকেই করতে হবে। হ্যাঁ মা, ওদের বারান্দায় রান্নাঘরটা বেশ বড় ছিল, আর তারপর ওরা যখন রান্নাঘরে পৌঁছালো তখন দেখলো ওখানে একটা মাটির উনুন করা, আর তার পাশে কিছু কাঠ রাখা। তারপর অনেকক্ষণ ধরে ফু দিতে দিতে কোনো রকমে উনুনটা জ্বলে। বাপ রে বাপ, আর একটু হলে তো আমার প্রাণটাই চলে যেত এই উনুনের জন্য। দিদি, এটা তো সবে শুরু, দেখো না আরো কত কিছু হয়, আর এই বারান্দার রান্নাঘরটা কত খেলাই না দেখাবে। এরপরে যেমন তেমন করে দুই জায়ে মিলে চাটা বানালো। উনুনে ফু দিতে দিতে ওদের অবস্থা খারাপ হয়ে যায়। তারপর ওরা চা বানিয়ে সবাইকে দিল। তখনই ওখানে কাকি শাশুড়ি চলে এলে দুই বৌমা তাকে প্রণাম করেন। বেঁচে থাকো বৌমারা, দিদি তোমার দুই বৌমাই খুবই সংস্কারী। এদের দেখে তো মনেই হচ্ছে না যে এরা শহর থেকে এসেছে, সবকিছু কি সুন্দর সামলে নিয়েছে। উনি কি আর জানেন যে কত কষ্ট করে আমরা উনুনটা ধরিয়েছি? এর কিছুক্ষণের মধ্যেই ওরা সবার জন্য খাবার তৈরি করে। এইভাবে খোলা রান্নাঘরে রান্না করতে ওদের একটা আলাদাই মজা হচ্ছিল। এরপরে সবাই আকাশের নিচে উঠানে বসে একসাথে গোটা পরিবার কথা বলতে বলতে খাবার খেলো। খাবার খাওয়ার পর খোলা উঠানে বসে ওরা বাসন মাজলো। পরের দিন সকালে উঠোন ঝাড় দিয়ে স্নান করে দুই বৌমা রান্নাঘরে এলো। তখনই ওদের শাশুড়ি গায়ত্রী দেবী বললেন, বৌমারা, আজকে কুলদেবীর পুজো দিতে মন্দিরে যেতে হবে, তাই ভোগ প্রসাদের জন্য লুচি, পায়েস আর সাথে একটু মুগ ডাল পিষে পকোড়া। কিন্তু মা, এখানে তো মিক্সি নেই, তো পিষবো কিসে? তোমাদের এই মোটা মোটা হাত দিয়ে। মানে ওই হলো শিলনোড়া, এর ওপর ভিজে ডাল রেখে পিষে নাও। তোমরা যখন গ্রামে আছো তখন গ্রামের হিসাবেই তো রান্না করবে। ঠিক আছে মা, কিন্তু আমাদের এমনটা কেন মনে হচ্ছে যে আমাদের এই গ্রামে আনা হয়েছে আমাদের জ্বালাতন করার জন্য? কারণ আপনি তো জানেন আমরা এইসব কাজ কোনোদিনই করিনি। তো এখন করো, আর মনে রেখো এটা কিন্তু শহর নয়, এটা গ্রাম, এখানে সব কাজই পরিশ্রম করেই করতে হয়। এই বলে শাশুড়ি ওখান থেকে চলে গেলেন। ছোট, তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেল, না হলে মা এখনই ইন্সপেকশন করতে চলে আসবেন। ওরা দুজনা খুব তাড়াতাড়ি খাবার বানাতে শুরু করে দিল। শিলনোড়ায় ডাল পিষতে গিয়ে কবিতার ঘাম ঝরলেও ওর খুব মজা লাগছিল, কারণ এর আগে ও এমনটা কোনোদিনই করেনি। আর কিছুক্ষণের মধ্যেই ভোগ বানিয়ে তৈরি করে ফেলে। বৌমারা, ভোগ প্রসাদ তৈরি হলে চলো কুলদেবী দর্শন করে আসি। এরপর সবাই কুলদেবতার মন্দিরে গিয়ে সেখানে ঠাকুরকে ভোগ লাগায়
আর পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নেয়। আজ কত বছর পর আবার গ্রামে এলাম, কি ভালো লাগছে। ছোটবেলায় প্রত্যেক গরমের ছুটিতে এখানে আসতাম। তাই তো বাবা বলি যে যেখানেই থাকবি নিজের ঐতিহ্য কখনোই ভুলবি না। এর কিছুক্ষণ পরেই ওরা মন্দির থেকে বাড়িতে ফিরে আসে আর তারপর সবাই ভোগ প্রসাদ খায়। বাহ, এই বারান্দার রান্নাঘরের কি স্বাদ, অপূর্ব। এই গ্রামের তাজা সবজি আর জলের ব্যাপারটাই আলাদা। হ্যাঁ বাবা, সত্যি বললে, গ্রামের ব্যাপারটাই আলাদা। আচ্ছা মা, খাবারের পর না তুমি আমাদের ঘোল বানিয়ে দেবে, গরমে খেতে দারুণ লাগবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু সারা জীবন কি আমি বানাবো নাকি বৌমারাও কিছু বানাবে? বৌমা, তাড়াতাড়ি করে এরপরে ঘোল বানিয়ে দাও। মা এমন অর্ডার করছে যেন ধাবাতে বসে আছে। আমি তো শুধু ভাবছি যদি ইউটিউব না থাকতো আমরা কি করে বারান্দার এই রান্নাঘরকে ম্যানেজ করতাম। তখন আমরা কি বা করতাম, সব মাই করতো। এরপরে ওরা তাড়াতাড়ি করে সবাইকে ঘোল বানিয়ে দেয় আর নিজেরাও খায়। এর পরের দিন ওরা সারা গ্রাম ঘুরে দেখে, জমিতে ছবি তোলে, নদীর ধারে যায়। সব মিলিয়ে গ্রামে ওদের ভালোই লেগে যায়। এইভাবেই 3 দিন কেটে যায়। আর এই 3 দিনে দুই বউর কাছে রান্নাঘরের মানেটাই আলাদা হয়ে যায়। আর এখন ওরা বারান্দার রান্নাঘরে রান্না করতে বেশ মজা পেত। এরপরই আসে ওদের ফেরার দিন। গ্রামের এই ঘোরাটা না অ্যাডভেঞ্চারের থেকে কম ছিল না। হ্যাঁ বৌমা, কিন্তু কাল সকালেই আবার আমরা শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। কিন্তু সত্যি করে বলো তো, এখানকার খাবার দাবার, এখানে থাকা তোমাদের কেমন লাগলো? মা, সত্যি বলতে কি প্রথম 2 দিন খুবই সমস্যা মনে হয়েছে। কিন্তু সত্যি বলছি মা, উনুনে রান্না করা, হাত দিয়ে মশলা পেশা কাজটা একটু পরিশ্রমের, কিন্তু স্বাদটা একদম আলাদা। তুমি তো জানো মা, বেগুন আমি একদম খাই না, কিন্তু উনুনের বেগুন পোড়া খেতে যা টেস্টি। বৌমা, এই হলো গ্রামের বিশেষত্ব। মানছি গ্রামে থাকা, এখানে রান্না করা একটু পরিশ্রমের কাজ, কিন্তু এখানে থাকা খাওয়ার একটা আলাদা গুণ আছে, বিশেষ করে এই বারান্দার রান্নাঘরের খাবার। এরপরে যাওয়ার আগে দুই বউ বারান্দার রান্নাঘরটাকে ভালো করে দেখে নেয় আর আবেগে ওদের চোখ জলে ভরে যায়। আর এই রান্নাঘরে রান্না করাটা ওদের মনে স্মৃতি হয়ে রয়ে যায়। রিমি দেরি করে ঘুম থেকে উঠে স্নান করে রান্নাঘরে যায়, যেখানে তার বৌদি সকলের জন্য জলখাবার বানাচ্ছিল। আর রান্নাঘরে গিয়ে রিমি তার বৌদিকে বলে, বৌদি আমার জন্য 1 কাপ কফি করো। আর ব্রেকফাস্টে কি বানিয়েছো? ঘিয়ের পরোটা আর আলুর দম। কি, ঘিয়ের পরোটা? না বৌদি, আমি তোমাকে বলতেই ভুলে গেছিলাম, দাদা না গোলমরিচের গুঁড়ো দিয়ে পনির স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসে। রবিবার দিন দাদা ওটাই খায়। বৌদি, তুমি দাদার জন্য তাড়াতাড়ি ওগুলো বানিয়ে দাও, ঠিক আছে? ঠিক আছে দিদি, আমি ওনার জন্য স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। অলকা ছিল একজন সুন্দরী, সুশীল আর সংস্কারী মেয়ে। আর এই গুণটাই অলকার বর পলাশের পছন্দ হয়েছিল। তাই তো পলাশ অলকাকে বিয়ে করে নিয়ে আসে। কিন্তু রিমি অলকার উপর সবসময় হিংসে করত। সুযোগ পেলেই সে তার বৌদিকে অপমান করত। আর রিমির কথা মতো অলকা কিছুক্ষণ পর সকলের জন্য জলখাবার নিয়ে আসে আর পলাশের জন্য স্পেশালভাবে পনির স্যান্ডউইচ বানিয়ে আনে, যা দেখে আরে বাহ, পনির স্যান্ডউইচ, থ্যাংক ইউ অলকা, আমার অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল। এই বলে পলাশ স্যান্ডউইচ মুখে দিতেই সে জোরে জোরে হাসতে থাকে, যা দেখে অলকার শাশুড়ি জানকী রেগে গিয়ে বলে, কি হয়েছে রে বাবা? বৌমা, তুমি এতে গোলমরিচের গুঁড়ো দাওনি তো? বলো। হ্যাঁ মা, দিয়েছি তো। মাথা খারাপ হয়ে গেছে তোমার? তুমি জানো না গোলমরিচের গুঁড়োতে আমার ছেলের অ্যালার্জি আছে? আমার মুখ না দেখে যাও, তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করো। আর কিছুক্ষণ পর ডাক্তার বাড়ি এসে পলাশকে ওষুধ দিয়ে যায়। কেন রে মুখপুরি, কি দরকার ছিল গোলমরিচ দেওয়ার? তোর কারণে আমার ছেলের অবস্থা দেখ খারাপ হয়ে গেল। কিন্তু মা, আমাকে তো রিমি দিদি বলল গোলমরিচ দেওয়ার জন্য। হায় ভগবান, কেমন মিথ্যে কথা বলছে! আমি আমার ভাইকে এমন কষ্ট কেন দেব? এখন সব দোষ আমার উপর দিচ্ছ? বা বৌদি বাহ, এইরকম ভুল যদি আর কখনো হয় খুব খারাপ হবে কিন্তু, বলে দিলাম। বেচারি অলকা চুপচাপ সব কথা শুনতে থাকে। এভাবেই অনেকটা সময় কাটে। অহংকারী ননদ তার বৌদিকে অপমান করার কোনো সুযোগই ছাড়ত না। এমনই একদিন রিমি কলেজ থেকে বাড়ি আসার পর, বৌদি আমার জন্য 1 কাপ চা আনা তো, মাথাটা খুব যন্ত্রণা করছে। আর কিছুক্ষণ পর অলকা রিমিকে 1 কাপ চা এনে দিয়ে তার নিজের কাজ করতে থাকে। কিন্তু তখনই হঠাৎ রিমি রেগে গিয়ে জোরে চিৎকার করে বলে, মা মা, এই দেখো
তোমার ভালো বৌমা কি করেছে? কি হলো রে মা, এত রাগ করছিস কেন? চা ভালো হয়নি? চা খাওয়ার মতো হলে তবেই না খাবো। এই দেখো, বৌদি এটাতে মরা টিকটিকি মিশিয়েছে, যাতে আমি এটা খেয়ে মরে যাই। কি? হায় ভগবান, মা তুই এটা খাসনি তো? তুই ঠিক আছিস তো? কিন্তু এটা কি করে হলো? আমি তো নিজে কাপ ধুয়ে চা ছেঁকে দিয়েছি। জানি না ও কি চায়। প্রথমে আমার ছেলেকে গোলমরিচ খাওয়ালো, তারপর আমার মেয়েকে মরা টিকটিকি খাওয়াচ্ছে। মারতে চাস আমাদের সবাইকে? বল, মেরে ফেলতে চাস আমাদের? বৌদি, আমি তোমার একমাত্র ননদ, আর তুমি আমাকে মেরে ফেলতে চাইছিলে? ছি বৌদি, ছি। আমাকে পছন্দ না হলে সরাসরি বলে দাও, তবে আমাকে এভাবে মেরে ফেলো না। কাঁদিস না রে মা, তুই চল ঘরে গিয়ে এখন আরাম কর। এরপর মা মেয়ে ঘরে চলে যাওয়ার পর বেচারি অলকা বসে বসে ভীষণ কাঁদে আর মনে মনে ভাবে, জানি না ননদ কেন আমাকে সবসময় অপমান করে। আমি কি ভুল করি বুঝতেই পারছি না। আমার নামে মিথ্যে বদনাম দেয়। হয়তো আমারই কোনো ভুল আছে। নিজেকে দোষ দিতে দিতে অলকা ঘরের কাজ করে। এভাবেই সময় কাটে। আর প্রত্যেক দিন রিমির অত্যাচার বেড়েই চলেছিল। সমস্যা তো এমন জায়গায় পৌঁছিয়ে গেছিল যে পলাশ আর তার মা এখন সবসময় অলকাকে বকাবকি করত, যা দেখে অলকা তো খুবই খুশি হতো। কিন্তু এত কিছুর পরেও তার মন ভরে না। সে আরও প্ল্যান করতে থাকে, যে করেই হোক আমাকে ওকে বাড়ি থেকে বের করতেই হবে। অহংকারী ননদ তার কুবুদ্ধি দিয়ে একটি প্ল্যান তৈরি করে আর সুযোগ বুঝে অলকার ঘরে চুপি চুপি গিয়ে অলকার একটি ফটো চুরি করে নেয়। এইবার সুযোগ এসেছে। এবার দেখো বৌদি, এমন প্ল্যান বানিয়েছি যে সবাই তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। ফটো নিয়ে সেখান থেকে চলে যায়। আর একদিন যখন বাড়িতে সবাই একসঙ্গে বসে খাবার খাচ্ছিল, তখন সেখানে রিমি আসে। দিদি, তুমি চলে এসেছো, বসো, আমি তোমার জন্য খাবার আনছি। এমন সতী সাবিত্রীর মতো ভান করো না তুমি। সারাদিন বাড়ি পুজো করছো, রাম রাম নাম করছো, আর এমন কুকর্ম করে বেড়াচ্ছ। তোমার লজ্জা করে না এইসব করতে? ছি! তুমি যে আমাদের সবাইকে প্রাণে মারতে চাও সেটা আমরা অনেক আগে থেকেই জানি, কিন্তু এখন বুঝতে পারছি যে তুমি এমনটা কেন করতে চাইছো। তোমাকে হাতে নাতে ধরে ফেলেছি। দাদা, মা, এই মেয়েটা আমাদের খারাপ করার সঙ্গে সঙ্গে আমাদেরকে ঠকাচ্ছেও। ওর আগে থেকেই বিয়ে হয়ে গেছে, ওর বর আছে একটা। এইসব তুমি কি বলছো দিদি? আমি পলাশকেই ভালোবাসি, ওই আমার একমাত্র স্বামী। আর তুমি এইসব কেন বলছো? কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, আমি মিথ্যে কথা বলতে পারি, কিন্তু এই ফটোটা তো মিথ্যে কথা বলছে না। এখানে তুমি বউ সেজে আছো, আর বর সে তো আমার দাদা নয়। কে তোমার প্রেমিকটা, বলো? রিমির এইসব কথা শুনে পলাশ উঠে এসে রিমির গালে জোরে একটা থাপ্পড় মারে। পলাশ, ওকে কেন মারছিস? মারলে তোর বউকে মার, যে আমাদেরকে ঠকাচ্ছে। চুপ করো মা, অনেক হয়েছে। আসলে কি বলো তো মা, তোমার অহংকারী মেয়ের ভালোবাসায় তুমি অন্ধ হয়ে গেছো, তাই ওর সব কথা তোমার সত্যি লাগছে। আরে এই যে ছবিটা তুমি দেখছো, এটা মিথ্যে। আরে রিমি এটা নিজে বানিয়েছে। আর এটা আমিও জানতে পারতাম না যদি স্টুডিওটা আমার বন্ধুর না হতো। ও নিজে ফোন করে আমাকে জানিয়েছে, আমার বোনের কীর্তি। দিদি, তুমি এমনটা কেন করছো যে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছো? বলো, কেন করছো এমন? কেননা তোমার আর দাদার লাভ ম্যারেজ হয়েছে। আমিও একটা ছেলেকে ভালোবাসতাম, কিন্তু বাড়িতে যখন সে কথা বলেছি তখন মা আর দাদা সম্পূর্ণ অস্বীকার করেছে। কিন্তু তোমাদের লাভ ম্যারেজ তো সবাই মেনে নিয়েছে। কেন? আমি কি দোষ করেছি? তোমার সঙ্গে এমন অন্যায় করে আমি শান্তি পেয়েছি, শান্তি। এই শুনে অলকা সবাইকে বলল, পলাশ, মা, তোমরা এটা ঠিক করনি। দিদি যখন কাউকে ভালোবাসে তখন তোমাদের মেনে নেওয়া উচিত ছিল। ভালোবাসা তো এই পৃথিবীর সবথেকে সুন্দর জিনিস। তাহলে এমন অবিচার করো না। আমি বলছি শোনো, তোমরা ওই ছেলেটার সঙ্গে কথা বলে দিদির বিয়েটা পাকা করো। অলকার মুখে এইসব শুনে রিমি তার কাজের জন্য খুবই দুঃখিত হয় আর নিজের ভুলটা বুঝতে পেরে হাত জোর করে অলকাকে বলেই, আমাকে ক্ষমা করে দিও বৌদি, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, তারপরেও তুমি আমার ভালো চাইছো। এই শুনে অলকা রিমিকে ক্ষমা করে দিয়ে তাকে জড়িয়ে ধরে। এইসব দেখে জানকী আর পলাশও তাদের ভুলটা বুঝতে পারে আর তারাও রিমির কাছে ক্ষমা চায়। আর কিছুদিনের মধ্যেই রিমির ভালোবাসার মানুষের সঙ্গে রিমির বিয়ে দেয়। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো
best buddies.